এই মেঘ অসময়ে, তবু দুটো দিন এটুলির মতো লেগে আছে আকাশের গায়ে। অভিরাম ভেবেছিল ঝোড়ো বাতাস নুনের ছিটে দেবে, কিন্তু দুটো দিন রাত কাটল, কেটেই গেল। যে কোনো মুহূর্তেই মেঘগুলো জল হয়ে নামতে পারে। ব্যাস, তাহলেই আর রক্ষে নেই, সব গেল। এ যেন সব পাড় চুকিয়ে নিশ্চিন্ত হওয়া বুড়ি মেয়ে ছেলেদের শরীরে নতুন আঁচড় পড়ার মতো ব্যাপার। ঝরেও ঝরে না জল, শুধু খটাং খটাং শব্দ বাজে মেঘের হাড়ে হাড়ে। যৌবনের কাঠঠোকরা বড় মারাত্মক, ঠুকে ঠুকে ঠোঁট ভোঁতা, তবু অভ্যেস মরে না। তাঁবুর বাইরে দাঁড়িয়ে অভিরাম, চারপাশের জঙ্গলটাও থম মেরে আছে। মেঘ দেখলেই, গাছের পাতা অসাড় হলেই পাখিগুলোর গলা পাল্টিয়ে যায়। জঙ্গলের শরীরে কালো রং লাগে, সেই রং বোধহয় পাখিদের শ্বাসে মাখামাখি হয়। 3 যুগ হয়ে গেল এই ভারতবর্ষের জঙ্গলে কেটে গেল অভিরামের। চরিত্র বোঝা এখনো হয়ে উঠল না। লোকে বলে মেয়ে মানুষের মন নাকি দেবতারাও জানে না, হয়তো, কিন্তু একটা সমস্ত জঙ্গলের মন চরিত্র বোঝো দেখি, কেমন হিম্মত। পুরুষ্ট টাকের মতো কিছুটা খোলা জমি, তার একদিকে অভিরামের তাঁবু, ওপাশে চালার নিচে আগুন জ্বলে, রান্না হয়। 6 জন মানুষ খায় দায় শোয়, রাত্রে নেশা করে, দিনে পরিশ্রম। গুনতিটা ঠিক হলো না। 6 জনের মধ্যে 2 জন এখন ব্যতিক্রম, সম্পূর্ণ সন্ন্যাসীর জীবন তাদের। ঠিক মধ্যিখানে একটা কাটা গাছের গুঁড়িতে শেকলে বাঁধা হীরামতি, এখন ওদের সর্বাঙ্গে কাদামাখা শুকিয়ে সাদা হয়ে গেছে, চাপড়া বেঁধে ছড়িয়ে আছে এখানে ওখানে। ওদের বয়স হয়েছে, বেশ বয়স। অভিরামের কাছেই রয়ে গেল অনেক বছর। এখন ওদের নারী নক্ষত্র তার জানা। হাতি দুটো অভিরামের মনের কথা টের পেয়ে যায় বেশ। অভিরাম ও দুটোর পাশে এসে দাঁড়াতেই সুর জড়ো করে তারা ছুঁয়ে গেল। পায়ে শেকল বাঁধা, কিন্তু ঘুরতে ফিরতে কোনো অসুবিধে নেই। জোড়া হাতি অভিরামের শরীরে আদর ছড়িয়ে দিয়ে শব্দ করল, যেন নিঃশ্বাসে জানালো, বয়স হয়ে গিয়েছে গো, তোমারও আর আমাদেরও। এই পুরুষ এবং স্ত্রী হাতি দুটো অনেককাল একসঙ্গে রয়েছে, অথচ এদের সন্তান আসেনি। ওরা আজকাল শুধু জাবর কাটতেই ভালোবাসে, কাজ না থাকলে হাঁটু মুড়ে ঝিমোয়। কাছাকাছি থাকা ছাড়া পরস্পরের সম্পর্কে কোনো আকর্ষণও নেই। দুটো পাথরের মতো, চলন্ত পাথর। পাকা দাড়িতে হাত বোলায় অভিরাম। কোনো মেয়ে ছেলে শরীরে এই জীবনে আর যাওয়া হয়নি তার, আজকাল যাওয়ার ইচ্ছাটাও আর নেই। শরীরের ভেতরে যে শরীর আছে, তার মুখ ঠিক ব্রহ্মার মতো। একটা মুখে লোভ চটচট করে, দ্বিতীয়টায় লকলকে খিদে। যা কিছু খাওয়া যায় তাই গেল, পেটে না যাওয়া পর্যন্ত স্বস্তি নেই। পেটে গেলেও তা যেতে না যেতেই খিদে। তৃতীয় মুখে অহংকারের লাল লোহাল টং হয়ে থাকে। একটু জলের ছিটে লাগলেই ছ্যাঁক করে শব্দ ওঠে। আর এখন চতুর্থ মুখে জিভ শুকিয়েছে, দাঁত নড়বড়ে। তার খাঁজে খাঁজে যে সুরঙ্গ, তাতে ভয়ের বাসা, যদি সামান্য চাপেই ঝরে যায়। ন্যাংটো মারি নিয়ে পালিয়ে আসা মানে নিজের অক্ষমতা 5 জনকে চোখে আঙুল দিয়ে দেখানো। কি লাভ তাতে? ফলে অভিরামে চতুর্থ মুখের ভেতরটা শুকিয়ে কাঠ। ঠোঁট দুটো টসটসে হাসিতে ভিজিয়ে রাখাই সার। 2 হাতে দুটো সুর জড়িয়ে ধরল অভিরাম, বলল, আর 2 বছর, 2 বছর তোরা আমার সঙ্গে থাক, অন্তত গোটা 4 বাচ্চা বিক্রি করতে দে, তারপর তোদের ছুটি। আমারও যৌবনটা গেল, কখন এলো টেরই পেলাম না। এই একটা ভাবনায় স্থির হয়ে আছে অভিরাম। আর 2 বছর, তারপর ছুটি। এই জঙ্গলের শরীর থেকে বিদায় নিয়ে চলে যাবে কোথাও। কোথায় সেইটা ঠিক নেই, তবে যাবে। জঙ্গলও তো মেয়ে ছেলে, বলা যায় গরম মেয়ে ছেলে। যতক্ষণ তার সঙ্গে তাল ঠুকতে পারবে সে রাখবে। যেই তুমি কমজোরি হলে, তো তোমার পায়ের তলার মাটি সরল, তখন সরে যাওয়াই ভালো। কিন্তু মুশকিল হলো, এতদিনের যৌবনবেলা একসঙ্গে কাটিয়ে এই জঙ্গল বুকের গভীরে ঢুকে কখন যে সব যাওয়ার জায়গাগুলো ঢেকে দিয়েছে অন্ধকারে। বিষের নেশার মতো।
কিন্তু আর নয়, 2 বছরে আরও কিছু টাকা জমিয়ে পালাবে এখান থেকে। কোনো শহর কিংবা গাঁয়ে গিয়ে পায়ের ওপর পা তুলে বাকি দিনগুলো খরচ করবে। সরকারি ইজারা নেওয়া আছে, প্রতি বছর হাতি ধরে দিতে হবে। বুড়ো হাবড়া নয়, টাটকা কিশোর, বিনিময়ে টাকা পাওয়া যাবে। অঙ্কটা যদিও মোটেই ভালো নয়, কিন্তু তাই বা কে দেয়? হাতি ধরা অভিরামের পেশা। ডুয়ার্সের এই বিশাল জঙ্গল এলাকায় আজকাল হাতি ঠিক ঠিক করে, কিন্তু তাদের ধরতে যাও, তোমার 14 পুরুষের সিদ্ধারা ভেঙে দেবে ওরা। চোরা শিকারীরা আসে ওদের মেরে দাঁত চুরি করতে। সরকারি প্রহরীরা গুলি ছুটতে পারে না ওদের বেয়াদবি দেখলেও। অথচ হাতিগুলো সংখ্যায় বাড়ছে। আগে ওরা বেড়াতে যেত বার্মায়, জঙ্গলে জঙ্গলে চমৎকার পথ ছিল, কিন্তু সেই সব পথ এখন বন্ধ। মানুষগুলো গাছ কেটে পথ হাওয়া করে দিয়েছে, ফলেই একই জায়গায় ঘোরাফেরা ওদের। সারা বছর এই জঙ্গলে তাই খাবার জোটে না হাতির। দল বেঁধে বেরিয়ে হামলা করে, তাই আশেপাশের গায়ে, চা বাগানে লুটপাট করে, মানুষও মারে। যত দিন যাচ্ছে তত মানুষের ওপর অত্যাচার করতে ভালোবাসছে ওরা। মানুষের সব রকম প্রতিরোধের ছলাকলা ওরা জেনে ফেলেছে আজকাল। ইলেকট্রিক তারকে পর্যন্ত ভয় পায় না, গাছের ডাল ছুঁড়ে ছুঁড়ে তার ছিঁড়ে পথ বার করে নেয়। এই হাতিদের ধরতে কম পরিশ্রম আর বুদ্ধির দরকার হয় না। এলোপাথারি ধরলেই চলবে না, কাউকে আহত করলেও চলবে না। দল থেকে টাটকা কিশোর খুঁজে ধরে নিয়ে আসতে হবে। এ যেন সাপের মুখের ভেতর হাত ঢুকিয়ে বিষের থলি সরিয়ে নেওয়ার মতো ব্যাপার। টাকাটা ওরা মুখ দেখে দিচ্ছে না, আর এই কাজটাই করতে হয় অভিরামকে। একটাও গুলি না ছুঁড়ে, এক ফোঁটা রক্তপাত না ঘটিয়ে হাতির বাচ্চাকে দল থেকে বের করে নিয়ে এসে সরকারের হাতে তুলে দিতে হয়। আর এই কাজের সহায়ক চালার নিচে বসে থাকা কজন মানুষ, আর দীর্ঘকালে পোষা 2 হাতি। অভিরাম চালাটার দিকে তাকালো। লোকগুলো রান্না বান্নার আয়োজন করছে, পরনে ঢলঢলে হাফ প্যান্ট আর খালি গা। ওরা আসে ভুটানের একটা পাহাড়ি গ্রাম থেকে। ওই গ্রামের মানুষগুলোর জন্মই যেন হাতির সঙ্গে পাল্লা দিতে। কলজে থেকে যেটা জন্মমাত্র ঝরিয়ে ফেলে তার নাম ভয়। এত সাহসী এবং বিনয়ী মানুষ কোথাও দেখেনি অভিরাম। 2 পুরুষ ধরে ওদের চেনে সে। শাসন করলে শাসিত হয়, হুকুম ওদের কাছে শেষ কথা। বছরের শুরুতে দাদান পাঠাতে হয়, ওরা আসে, হাতি ধরে দিয়ে ফিরে যায়। না ধরতে পারলে পরের বছর ফিরে আসে অভিরামের ঋণ শোধ করতে। মাঝে মাঝে নিজেকে না শোষক বলে মনে হয় অভিরামের। সামান্য কয়েকটা টাকার বিনিময়ে সে লোকগুলোকে কিনে রেখেছে যেন। ওদের অর্থনৈতিক অবস্থার কথা সে জানে। খাবার ওদের কাছে স্বর্গের চেয়েও বেশি লোভনীয়। সেই খাবারের লোভ দেখিয়ে ওদের মৃত্যুর মুখে ঠেলে দেয় সে। মাঝে মাঝে অভিরামের মনে হয় এটাই নিয়ম, কেউ কাউকে নিয়ে খেলছে। যে খেলাচ্ছে তাকে নিয়েও আবার একজন খেলে যাচ্ছে। এই জঙ্গলের নিয়মে রকম ফের সমস্ত জগতেই ছড়ানো। কয়েক পা এগিয়ে অভিরাম হাঁকল, মাইনো। হুই! সাড়া এলো চালার নিচে থেকে। অভিরামকে অপেক্ষা করতে হলো না। ঢলঢলে হাফ প্যান্টের তলায় লিকলিকে পায়ের জোড়া যেন উড়ে চলে এলো। বেটে প্রৌঢ় লোকটা ভীরু গলায় জিজ্ঞাসা করল, জি? হাতিগুলোকে দেখতে পেয়েছিস? কিন্তু ওরা মেঘ দেখে নড়ছেই না। আরো কাছে না এলে? কতক্ষণের পথ? পুরা দিন। হিসেবটা ভালো লাগলো না অভিরামের। যেতেই যদি দিন কাবার হয় তাহলে কি হবে? আকাশের দিকে তাকালো সে। বুড়ো মেঘেদেরও কি একই অবস্থা হয়? অভিরাম এবার ফিরল। অপেক্ষা করে থাকা ছাড়া কোনো উপায় নেই। অন্তত 10 মাইলের মধ্যে দলটা যদি না আসে তাহলে ঝুঁকি নেওয়া যায় না। সে হাতি দুটোর কাছে এসে ডাকল, এই তোরা নেমে আয়। সঙ্গে সঙ্গে সরসর শব্দ হলো। 2 হাতির শরীর বেয়ে 2 বেটে মানুষ টুক করে মাটিতে পড়ল। কাদায় ওদের মুখ, চোখ, দেহ প্রায় ঢাকা। সেই কাদা শুকিয়ে এঁটে বসেছে শরীরে। গত 5 দিন ধরে ওরা এই অবস্থায় রয়েছে। দিন রাত ওদের হাতি দুটোর সঙ্গে থাকতে হয়। সমস্ত শরীর উদম, শুধু কোমরে একটা কাদামাখা কৌপিন। সে
শিকারে যাওয়ার সময় সেটাকে খুলে যেতে হবে। এই কদিন ওদের মাছ, ডিম, পেঁয়াজ, রসুন খাওয়া নিষেধ। এই কদিন মদ বিড়ি খায় না ওরা, কিংবা স্ত্রী সঙ্গ করতে পারা বেআইনি। অত্যন্ত পবিত্র হয়ে হাতির শরীরের গন্ধ নিজেদের শরীরে মাখতে হবে ওদের। দিন রাত হাতির সঙ্গে থেকে থেকে মানুষের চামড়ায় হাতির গন্ধ লেগে যাবে। এবছর হাতি ধরার অপারেশন এই প্রথম দলটা যাতে কোনোভাবেই অকৃতকার্য না হয় সেজন্য অভিরাম ভীষণ সজাগ। সে জিজ্ঞাসা করল, খেয়েছিস? দুটো লোকই মাথা নাড়ল, না। যা খেয়ে আয়। তারপর আকাশের দিকে তাকিয়ে বলল, মনে হয় বৃষ্টি নামবে না। যদি নামে চট করে হাতির পিঠে উঠে বসবি। একটার বয়স 25, অন্যটার 30 ছাড়িয়েছে। হুকুম পাওয়া মাত্র ওরা চালাঘরের দিকে ছুটল। 25-এর পায়ে যেন বেশি জোর। খাওয়া বলতে আলু সেদ্ধ, নুন আর ফেনা ভাত। যতদিন হাতি না ধরা পড়ে অন্যেরাও চেষ্টা করে এই খেতে। ওপাশের জঙ্গলে হাসির রোল উঠল। তারপরেই ওদের তিনজনকে দেখা গেল জঙ্গল ছেড়ে বেরিয়ে আসতে, মাথায় ঝাঁকা আর তাতে নানা ধরনের প্রয়োজনীয় সামগ্রী। দুটি কিশোরী আর একটি যুবতী। অভিরামকে দেখে এগিয়ে এসে ঝাঁকা নামিয়ে বলল, হিসেব মিলিয়ে নে। অভিরাম হেসে তার পাকা দাড়িতে হাত বোলালো। এই জঙ্গলে বাস করতে গেলে যেসব জিনিস একান্ত প্রয়োজন হয় তাই রয়েছে এই ঝাঁকায়। জঙ্গলের গায়ে যে ছোট্ট লেপচা গ্রাম, সেখান থেকেই আসে এই সওদাগুলো। ওই যুবতীর বাবার একটি শীর্ণ মুদির দোকান আছে ওখানে। সে বলল, চুরি করলে তুই করবি, তোর বাবা তো চোর নয়। যা ওখানে পৌঁছে দিয়ে আয়। যুবতী ঠোঁট উল্টালো। তারপর সঙ্গীতের ঝাঁকা তুলতে ইশারা করা মাত্রই অভিরাম বাধা দিল, না, তুই না, ওরা যাক। আমি না কেন? তোকে দেখলে ওদের বুকে ঢেউ লাগে। অভিরাম হাসল। ঢেউ তো ওঠে নদীতে, ওরা তো ডোবাও না। কি জানি, তোদের বিশ্বাস নেই। ডোবাকেও সমুদ্র বানিয়ে দিতে পারিস। তুই আমার সঙ্গে আয়, দাম নিয়ে যা। ওরা চালাতে মাল দিয়ে আসুক। অভিরাম তাঁবুর দিকে হাঁটতে শুরু করল। তার কথা শুনে যুবতীর মুখে কালো ছায়া নেমেছে, সেটা তার নজর এড়ায়নি। না, ওর এখানে আসা বন্ধ করতে হবে। ওর বাপকে খবর পাঠিয়ে দেওয়া দরকার। মুশকিল হলো ওই গ্রামে ছেলের চেয়ে মেয়ের সংখ্যাই বেশি। তারপরেই অভিরাম হেসে ফেলল। সে বোকার মতো এসব ভাবছে। তার কর্মচারীরা আধবেলা খেয়ে থাকে। কেউ কেউ জীবনে শহরও দেখেনি, গ্রামে থাকে। কৌপিন কিংবা হাফ প্যান্ট ছাড়া পোশাক নেই ওদের। ওদের প্রেমে পড়বে এই যুবতী? অসম্ভব। যতই গরিব হোক, ঠাটবাট আর অহংকারটি এর 16 আনা খাঁটি। তাঁবুতে ঢুকে ব্যাগ থেকে টাকা বের করতে করতে যুবতী পর্দা সরিয়ে ভেতরে ঢুকল। অভিরাম জিজ্ঞাসা করল, কত টাকা বলেছে তোর বাপ? 20। অভিরাম চোখ তুলে তাকাতেই বুকের ভেতরের ঢেউটাকে টের পেল। মেয়েটা তাঁবুতে ঢুকেই খাটিয়ায় বসেছে। ওর বুকের খাঁজ দেখতে পাচ্ছে অভিরাম। টাইট জামার ওপরে যে কালো ওড়না, সেটা সময় বুঝে সামান্য সরে গেছে। অনেক দিন পর যুবতীর বুকের দিকে তাকিয়ে অভিরামের শরীর বেইমানি করল। যেন পূর্ণ চাঁদের আকর্ষণ তার শরীরের শিরায় শিরায়। জোয়ারের টান লেগে গেল আচমকা। টাকা দে। অভিরামের অনেক কিছু বলতে ইচ্ছা করছিল। তার বয়স হয়েছে ঠিকই, কিন্তু সত্যিকারের বুড়ো তো হয়ে যায়নি। যা টাকা জমেছে আর 2 বছরে যা জমবে, তাই নিয়ে এইরকম একটা যুবতীর সঙ্গে বাকি জীবনটা যদি কাটিয়ে দেওয়া যায়। কিন্তু সে কিছু বলল না মুখে, চুপচাপ টাকাটা দিয়ে দিল। যুবতী জামার মধ্যেই সেটাকে চালান করে দিয়ে বলল, হাতি ধরবি কবে? যদি বৃষ্টি না নামে তাহলে কাল। হায় ভগবান, যদি বৃষ্টি নামে? খুব খুব। তারপর শরীর দুলিয়ে বেরিয়ে গেল তাঁবু থেকে। অভিরামের স্থির হতে সময় লাগলো, কিন্তু তার মনে একটা তীর তীরে আনন্দ ছড়িয়ে পড়ল।
তার শরীর বিকল হয়নি। আহ, জি। বাইরে থেকে গলা ভেসে আসতেই অভিরাম বাইরে এলো। বুড়ো সর্দার মাইনু একটু উত্তেজিত গলায় জানালো, হাতিগুলো আরও সরে এসেছে। এখন মাত্র আধবেলার পথ। অভিরামের ঠোঁটে হাসি ফুটল, মুখে বলল, সাবাস। মাঝখানে আগুন জ্বালানো হয়েছে, 3 জন পাহারা দিচ্ছে 3 দিকে। অবশ্য সেটার যে খুব দরকার পড়ে তা নয়। বন্য জন্তুর পা একদিকে পড়লেই হাতি দুটো চঞ্চল হয়ে ওঠে। তবু বেটাদের বয়স হয়েছে বলেই অভিরামের ঠিক ভরসা হয় না। অভিরামের সামনে 2 জন দাঁড়িয়ে। অভিরাম কথা বলছিল, বলল, আমি আর তোদের নতুন কি বোঝাবো? মইনুর কাছে তোরা তো সব জেনেছিস। শুধু লক্ষ্য রাখবি হাতিটা যেন ছটপটে আর তাগড়াই হয়। তুই তো এর আগেও গিয়েছিস, তোকে নিয়ে চিন্তা নেই। কিন্তু তুই ভয় পাচ্ছিস না তো? 25 বছরের মাথাটা দ্রুত আপত্তি জানালো, না, একটুও ভয় পাবি না। তুই হীরামতির ওপর ছেড়ে দিবি, সে তোকে ঠিক দলের মধ্যে নিয়ে যাবে। যা, এখন খেয়ে শুয়ে পড়। আজকের রাত্রে তোদের ঘুম দরকার। ঠিক 4টের সময় রওনা হতে হবে। মইনু। অভিরাম পেছনে ফিরল। জি। খাট ঠিক মতো ঢেকে রেখেছিস তো? জি। অভিরাম তাঁবুতে ফিরে এলো, আর তখনই টপটপিয়ে বৃষ্টি নামল। অভিরামের কপালে ভাঁজ পড়ল। বৃষ্টির ধাক্কায় হাতিগুলো আবার দূরে সরে যায়। অভিরাম খাটিয়ায় শরীর এলিয়ে দিতেই মনে পড়ল যুবতী এখানে বসেছিল। তার মন চঞ্চনিয়ে উঠলেও শরীর কোনো প্রতিক্রিয়া দিল না। ব্যাপারটা যত সে ভাবছিল তত বুকের ওপর একটা পাথর চেপে বসছিল। নিজেকে অক্ষম ভাবতে তার একটুও ভালো লাগছিল না। খাটিয়ার ওপর উঠে বসলো অভিরাম। এখনই একটা ছাতি নিয়ে বেরিয়ে গেলে কেমন হয়? সোজা গিয়ে যুবতীর বাবাকে প্রস্তাব দেবে, আমি তোমার মুদির দোকানটাকে ভালো মতো সাজিয়ে দিচ্ছি, তুমি তোমার মেয়েটাকে আমার হাতে দাও। আমি দেখতে বুড়ো, কিন্তু আমি সত্যিকারের বুড়ো নই। আর যেটুকু বুড়োটে দেখায় তোমার মেয়েকে পেলে সেটাও চলে যাবে। অভিরাম হাসল। ঠিক কথা, ও মেয়ে সঙ্গে থাকলে যৌবন ফেরত আসতে বাধ্য। আজ যখন তাঁবুর ভেতরে ঢুকছিল তখনই নাকে বাস এসেছিল। না, কোনো দোকানি গন্ধ নয়, স্রেফ যৌবনের বাস। সব মেয়ের শরীরে ওই বাস থাকে না। যার থাকে তার গায়ে গাছোয়ালে যৌবন ফেরত আসতে বাধ্য। বৃষ্টিটা বাড়ছে কমছে। কাল বিকালে হাতির বাচ্চাটাকে নিয়ে ওই গ্রামে যেতে হবে। তার সম্পত্তি, তার বীরত্ব তার। একটু থমকে গেল অভিরাম। যুবতীকে বোঝাতে হবে যে শত্রুর সঙ্গে হাতাহাতি যুদ্ধ করে তার চেয়ে যে তাকে পেছন থেকে হুকুম করে সে অনেক বড় বীর। আর তখনই এক ফাঁকে প্রস্তাবটা দিয়ে দেবে সে, আজ রাত্রে গেলে তো খালি হাতে যেতে হবে। অভিরাম শুয়ে পড়ল আবার। আজকাল শরীর এলিয়ে শুলে বেশ আরাম লাগে। এখনো আকাশে মেঘ, তবে বৃষ্টিটা বন্ধ হয়েছে। পায়ের তলার ঘাস ভিজে চপচপে। গাছের ডাল থেকে জল ঝরছে টুপটুপিয়ে। নিভে যাওয়া রাতের আগুনটাকে নতুন করে জ্বেলে দেওয়া হয়েছে। 2টো হাতি এখন হাঁটু মুড়ে বসে আছে মাঝখানে। ওদের পা থেকে লোহার শিকল খুলে দেওয়া হয়েছে। অভিরাম ইশারা করতে লোক 2টো হাতির উপরে চড়ে বসল। তারপর 2 হাতে কৌপিন খুলে ছুঁড়ে দিল সঙ্গীদের সামনে। মাইনু এগিয়ে গেল ওদের মাঝখানে। ওর হাতে গোল করে পাকানো শক্ত দড়ি, যার এক প্রান্তে বড় ফাঁস। দুজনই 2টো হাতির ঠিক মাথার নিচে এমনভাবে বসলো যাতে পা দুটো টান টান করে ছড়ালে হাতির কানের নিচে ঢাকা পড়ে যায়। হাত বাড়িয়ে মইনুর হাত থেকে দড়ি নিল 2 জন। 2টো 12 হাত লম্বা দড়ি কায়দা করে গোটানো। ওরা দড়ি জোড়া যে যার পেটের তলায় এমনভাবে গুছিয়ে রাখলো যাতে তার কোনো অংশ বাইরে থেকে দেখা না যায়। তারপর বসা অবস্থায় শরীরটাকে মিশিয়ে দিল উপর হয়ে হাতির মাথায়। শুধু চিবুকটাকে মাথার খাঁজে ঢুকিয়ে ওরা দেখার সুবিধে করে নিল। হীরামন আর হীরামতি নির্বিকার। এই মানুষ দুটো তাদের শরীরে এই কদিন ধরে শোয়া বসা করায় ওদের ওজন নিয়ে আর বিন্দু মাত্র মাথা ঘামায় না ওরা।
অভিরাম লোক দুটোকে শিখিয়ে দিয়েছে কিভাবে একটা কথা না বলেও ওই হীরামন আর হীরামতিকে সব কথা বোঝানো যায়। ওই যে দুটো পা দুই কানের নিচে ঢোকানো, সেখানেই আছে হাতিকে নির্দেশ দেওয়ার কায়দা। বাঁ দিকে যেতে চাও তো বাঁ পা দিয়ে টোকা মারো, ডান দিকে তো ডান কানে, দু পা একসঙ্গে তো সোজা সামনে, আর দু পা একসঙ্গে কানের পিছনে ঘষলে হাতি বুঝবে আর এগোতে হবে না, সামনে বিপদ। হাতির উদম পিঠে যে নগ্ন মানুষ দুটো বসে আছে তাদের সামনে আঁকড়ে ধরার মতো কিছুই নেই। দুটো হাত হাতির মাথার খাঁজে এমনভাবে রাখতে হবে যে সেটাই তোমার ব্যালেন্সের কাজ করবে। তবে দীর্ঘকালের অভ্যেসে হাতির পিঠে ওইভাবে বসে থাকার জন্য কিছু ধরার দরকার হয় না ওদের। মইনু চিৎকার করে ওদের ভাষায় কিছু বলল। লোক দুটো সেই সঙ্গে মাথা নাড়ল। অভিরাম জানে এটা মন্ত্রপাঠ, যাতে ওদের কার্যসিদ্ধি হয়। ওরা যাবে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী এবং বুদ্ধিমান প্রাণীর সাথে যুদ্ধ করতে। খুব বোকামি না করলে অবশ্য প্রাণের আশঙ্কা নেই, তবু বুনো হাতির মাঝখানে গিয়ে দাঁড়াতে বুকে জোর লাগে, একটু বেচাল হলেই তো সব শেষ। অভিরাম সংকেত করা মাত্র হাতি দুটো উঠে দাঁড়ালো। বুড়ো শরীরে সেই চনমনানি নেই, শরীর সোজা করে উঠতেও কষ্ট হয়। ওরা দাঁড়ালে অভিরাম ঘুরে ঘুরে পরীক্ষা করল। না, লোক দুটোকে দেখা যাচ্ছে না, হাতির শরীরে মিশে গিয়েছে ওরা। অভিরাম দেখল হীরামন আর হীরামতি তার দিকে অদ্ভুত চোখে তাকিয়ে আছে, যেন বনবাসে পাঠাচ্ছে ওদের, এই রকম একটা চাহনি। আজ ওদের কোথায় যেতে হবে সে সম্পর্কে ওরা সচেতন। এই যাওয়াটা মোটেই পছন্দ করছে না ওরা। একদল যৌবনের মাঝখানে মতলবে যেতে দুই বৃদ্ধ বৃদ্ধার একটু ইচ্ছা করছে না, অভিরাম বুঝতে পারল। তারপর এগিয়ে গেল ওদের সামনে, দুটো সুর উঠে এলো ওর কাঁধে। অবসন্নভাবে হেলান দিল তার কাঁধে, যেন বলছে, আর কত ঝুঁকি নেব তোমার জন্য। চাপা গলায় নির্দেশ দিতেই দুটো হাতি যাত্রা শুরু করল। ডান দিকে জঙ্গলের পথে ঢুকে গেল ওরা। না, শিকারী দুজনকে কিছুতেই দেখতে পাবে না বুনো হাতির দল। হাতির শরীরের সঙ্গে চমৎকার মিশে আছে, নিশ্চিন্ত হলো অভিরাম। তাড়াহুড়োর কিছু নেই। তবু অভিরাম বাকি দল নিয়ে চলল বাঁদিকের পথটা ধরে। পায়ের তলায় প্যাচপ্যাচে জল, ওপরে জঙ্গলের গা থেকেও জল ঝরছে। এখন সারা শরীরে যোগ ঝুলছে, কিন্তু কিছু করার নেই। মেঘ না থাকলে পথটা দেখা যেত, এখন আন্দাজে যাওয়া আর কি। যেতে হবে যেখানে মইনুরা দক্ষ হাতে গর্ত করে ঢেকে রেখেছে। জায়গাটা এমন নির্বাচন করা হয়েছে যাতে তার চারপাশে গাছ থাকে। সেই গাছের ডালে লুকিয়ে বসে থাকতে হবে যতক্ষণ না শিকার আসে। হীরামন হীরামতি তো ভয় পাবেই। বুনো হাতির দল যদি বুঝতে পারে ওরা পোষা, তাহলে ছিঁড়ে ফেলবে ওদের। দুই বুড়ো বুড়ির তো নড়বার ক্ষমতাও নেই, কিন্তু ওরা অভিনয় করতে জানে। এখন বোধহয় আর নিজেদের ওপর ঠিক ভরসা রাখতে পারছে না। মানুষ চক্ষে দেখতে পাচ্ছে অভিরাম, হীরামন আর হীরামতি নিঃশব্দে দলটার দিকে এগিয়ে যাচ্ছে। দলটার কাছাকাছি না পৌঁছানো পর্যন্ত ওরা থামবে না। জঙ্গলের যেখানে বুনো হাতির দলটা রয়েছে তার কাছে গিয়ে ওরা লক্ষ্য করবে তারা কি করছে। সাধারণত সকালের দিকে হাতিরা একটু অলস থাকে, গাছপালা ভাঙে, পাতা খায়, ছোকরা খুনসুটি করে। সদ্য কিশোর যারা তারা ছটপটিয়ে এপাশ ওপাশ যায়, আবার দলে ফিরে আসে। দলের যিনি নেত্রী তিনি পাতা খেতে খেতে উদাস চোখে তাকিয়ে দেখেন সবাই ঠিক আছে কিনা। তার কাছাকাছি থাকে সেই দাতাল পুরুষটি, হস্তিনী সেবক এবং স্বামী। উঠতি ছোকরাদের সম্পর্কে তার বেশ বিরক্তি। এরাই সামান্য বড় হলে তার পদটি বিপন্ন হতে পারে। কোনো রকমে এদের দল থেকে কাটিয়ে দিতে পারলে সে খুশি হয়, কিন্তু নেত্রীর সামনে সেটা প্রকাশ করতে পারে না। তাকে সবসময় সজাগ থাকতে হয়। যে কোনো মুহূর্তে নেত্রীর হুকুমে শত্রুর মোকাবিলা করতে হতে পারে। এমনকি চিবোবার সময়ও সে চোখ বন্ধ করার সুযোগ পায় না। হীরামন আর হীরামতি যখন বোঝে দলটা অলস হয়ে আছে, তখন তারা আলাদা হয়ে এগোয়। যেতে যেতে ডাল ভাঙে, পাতা চিবোয়, যেন কোনো মতলব নেই এমন ভঙ্গিতে পা ফেলে। দলের হাতিরা তাদের দিকে তাকালে এমন অভিনয় করে যে ওরা বাইরের কেউ নয়, কিন্তু ওদের লক্ষ্য থাকে নেত্রীর দিকে। খুব সাবধানে তাকে এড়িয়ে ওরা দলে মেশে,
কিছুক্ষণ কাটানোর পর সংকেত পায় কানের তলায়। ওই যে চঞ্চল কিশোরটি দল থেকে ছিটকে বেরিয়ে যাচ্ছে সাহসী পায়ে, তার দিকে যেতে নির্দেশ দিচ্ছে ওপরের মানুষ। অথচ চটপট পায়ে গেলে চলবে না, কেউ যাতে সন্দিগ্ধ না হয় এইভাবে ওই কিশোর হাতির পাশে গিয়ে দাঁড়াতে হবে। সেই মুহূর্তে ওরা দুজন কিশোরের দুই পাশে। কিশোর মনের আনন্দে ডাল ভাঙছে। ওরা শরীরে পেছন দিকটা দিয়ে একসঙ্গে চাপ দিতেই কিশোর সামনে এগিয়ে যাবে। সে বিরক্ত হবে, কিন্তু যখন দেখবে ওরাও পাতা ছিঁড়ছে তখন সে আরেকটু এগিয়ে পাতায় সুর দেবে, এই ভেবে যে দলটা তার সঙ্গেই আছে। মিনিট খানেক অপেক্ষা করার পর আবার একই কৌশল। দুপাশে ঘিরে পেছনে চাপ দিলে কিশোর সম্মুখগামী হবে। এইভাবে অন্তত আধ ঘন্টার পর ওকে বের করে আনবে হীরামন আর হীরামতি। এই সময় লক্ষ্য রাখতে হবে দলের কেউ যেন সন্দেহ না করে, কিশোর যেন বিদ্রোহ না করে বসে। একটু নিরাপদ সীমায় আসা মাত্র মানুষ দুটো আচমকা খাড়া হয়ে বসে চিৎকার করে উঠবে। অনেক অনেক ট্রেনিং নিতে হয় ওই চিৎকার নিখুঁত করার জন্য। শব্দটা অবিকল কোনো হাতি বিপদে পড়লে করে থাকে। সেটা কানে যাওয়া মাত্র কিশোর ভাববে সেও বিপদে পড়েছে। তৎক্ষণাৎ সে সুর তুলে চিৎকার করতে চাইবে। যেই তার সুর উপরে উঠবে অমনি দুটো দড়ির ফাঁস তাতে গলিয়ে দেবে মানুষ দুটো। ভয় পেয়ে সুর নামিয়ে নেওয়া মাত্র কিশোরের গলায় ফাঁস এঁটে যাবে। তৎক্ষণাৎ ছুটতে শুরু করবে হীরামন আর হীরামতি। দৌড়বার সময় তারা দড়ির দুই প্রান্ত নিজেদের মুখে নিয়ে নেবে। ওপরের মানুষ দুটো কোনো ক্রমে ঝুলে থাকে তাদের শরীরে। দড়ির টান লাগা মাত্র কিশোর ছুটতে থাকে মাঝখানে। তখনও তার ধারণা যে তার সঙ্গীদের সে সঙ্গেই আছে। এই দৌড় চলবে সেই লুকোনো খাদ পর্যন্ত। সেখানে এসে এই খাদের দুপাশ দিয়ে দৌড়ায় আর কিশোর হুড়মুড়িয়ে পড়ে গোপন ফাঁদে। তখনই চটপট নেমে আসে অভিরামরা। গর্তে পড়ে যাওয়া হাতিটাকে সুন্দর করে ঢেকে দিয়ে সরে যায় আরও দূরে। বিশেষ করে দাঁতাল যদি বুঝতে পারে কিশোর হাতিটি বিপদে পড়েছে, তাহলে সে সরে যাওয়ার ব্যাপারে অগ্রণী ভূমিকা নেবে, এই ভেবে যে তার একটি ভাবী প্রতিদ্বন্দ্বী কমে গেল। এইবার ফাঁদে পড়ে থাকা কিশোরটিকে কবজা করা অভিরামদের কাছে কিছুই নয়। এই অভিযানে মানুষ এবং হাতি দুটোর বুদ্ধিরই সমন্বয় থাকা দরকার। হীরামন আর হীরামতির ওপর অভিরামের ভরসা আছে। বুনোদের দলে মিশে যাওয়ার সময়টাই সবচেয়ে বিপজ্জনক। তার ওপর ওই 25 বছরের ছেলেটি আজ প্রথম যাচ্ছে। অভিরাম মাইনুকে জিজ্ঞাসা করল, নতুন ছোকরাটা পারবে তো? মাইনু লাল দাঁতে হাসল, ওর বাপ কত বড় শিকারী ছিল আর ও পারবে না? অভিরাম মাথা নাড়ল। ছিল কথাটায় তার মোটেই আস্থা নেই। তারও তো যৌবন ছিল, যে সময়টা জঙ্গলে জঙ্গলে গাছের নেশায় কেটে গেল। আজ যুবতীকে দেখার পর থেকেই সেই যৌবনটা ল্যাজ নাড়ছে শরীরে। কিন্তু তাই বলে কি সে যুবকের সঙ্গে পাল্লা দিতে পারবে? বাপ শিকারী ছিল বলেই ছেলে পারবে এমন নাও হতে পারে। দুটো লোকের কাঁধে চেপে অভিরাম গাছের ডালে উঠল। দুটো ডাল গুলতির বাঁটের মতো ছড়ানো। সেখানে বসে হাঁপ ছাড়ল সে। এখন এখানে অনন্তকাল বসে থাকতে হবে। হৃৎপিণ্ড শান্ত হতেই চোখের সামনে যুবতীর শরীরটা ভেসে উঠল। হাতিটা ধরা পড়া মাত্রই প্রস্তাবটা পেশ করবে সে। শরীরে বড় নেশা ধরেছে, এই নেশা নিয়ে মরেও শান্তি নেই। হীরামন আর হীরামতি আগুপিছু হাঁটছিল। মাঝে মাঝে সুর তুলে বাতাস যাচাই করে পথ পাল্টাচ্ছে। এই মেঘ বৃষ্টিতে ওদের হাঁটতে মোটেই ভালো লাগছিল না। মাঝে মাঝে পিছু ফিরে হীরামন হীরামতি সুর জড়িয়ে ধরছিল। একবার জঙ্গলে ঢুকে গেলে কথা বলা নিষেধ। তবু 25 বছর চাপা গলায় বলল, এই দুটো ঠিক ভয় পেয়েছে মনে হচ্ছে। বয়স্ক পুরুষটি জবাব দিল না, শুধু জিভে যে শব্দ করল তার অর্থ কথা বলবি না। দুটো পা কানের তলায় চালিয়ে শরীর বেঁকিয়ে 25 বছর হাতির মাথায় চিবুক রেখে জিভ কাটল। কথা বলা নিষেধ সে ভুলে গিয়েছিল। অনেক কিছু সে ভুলেছিল কাল রাত্রে। এটা তো তার কাছে কিছুই নয়, কিন্তু হাতি দুটো ভয় পেয়েছে সেটা ওদের শরীরের কাঁপুনিতে মালুম হচ্ছে। অনেকক্ষণ যাওয়ার পর জঙ্গলটা যখন আরও ঘন, তখন হীরামন আর হীরামতি থমকে দাঁড়িয়ে ফোঁস করে শব্দ করল। মানুষ দুটো কান পাতল। দূরে গাছ ভাঙার শব্দ হচ্ছে।
সারাটা পথ মাথার ওপর ভিজে গাছে বসে পাখিরা চিৎকার করেছে, বানরগুলো ছটফটিয়েছে। হাতির ওপর মানুষ লুকিয়ে আছে, সেটাই বুঝি ওদের অস্বস্তির কারণ। এখানে জঙ্গল বেশ ঘন। বয়স্ক মানুষটি সন্তর্পণে হীরামনের কানের তলায় পায়ের আঙুলের ডগা দিয়ে সংকেত করা মাত্র হাতিটা সোজা হাঁটতে লাগলো। দেখা দেখি 25 বছর হীরামতিকে নিয়ে এলো পাশে। হাতি দুটো নির্লিপ্ত হয়ে গাছের ডাল ভাঙছে, পাতা খাচ্ছে, মেপে মেপে এগোচ্ছে। হঠাৎ একটা বাচ্চা হাতিকে দেখতে পেল ওরা। চঞ্চল পায়ে এগিয়ে এসে হীরামনদের দেখে থমকে গেল। তারপর আবার সহজ হয়ে একটা ডাল ভেঙে ফিরে গেল ভেতরে। এখান থেকেই হীরামন সরে গেল হীরামতির কাছ থেকে। বয়স্ক পুরুষটি ধীরে ধীরে হীরামনকে জঙ্গলের মধ্যে এগিয়ে নিতেই দেখল গোটা 12 বুনো হাতি ছড়িয়ে ছিটিয়ে পাতা খাচ্ছে, গাছ ভাঙছে। সে যে দলে ঢুকছে সেটা কেউ খেয়াল পর্যন্ত করল না। 8টা বড় আর 4টে বাচ্চা। সে দলনেত্রীকে খুঁজে বের করল। ঠিক মাঝখানে দাঁড়িয়ে পাতা চিবোচ্ছে। তার ঠিক সামনেই দাঁতালটা। হীরামন ওদিকে যাবে। সে ধীরে দাঁড়িয়ে ফোঁস শব্দ করল দুবার। লোকটি বুঝতে পারছিল না হীরামনের মতলব। বুনো হাতি দেখে অন্য কোনো ইচ্ছে হচ্ছে নাকি? তারপরেই সে কিশোরটিকে দেখতে পেল। বেশ বেপরোয়া ভাব, বারংবার দল থেকে বেরিয়ে যাচ্ছে। বয়স্ক লোকটি হীরামনকে সেদিকে নিয়ে যাওয়া স্থির করল। হীরামন এখন অভিনয় করছে, পাতা ছিঁড়ছে আর মুখে পুচ্ছে। কিন্তু একা গেলে চলবে না। বয়স্ক লোকটি সামান্য মুখ ফিরিয়ে হীরামতিকে খুঁজতে লাগলো। হীরামতি ওপাশ দিয়ে দলে ঢুকছে, সুঁড় তুলে একটা গাছের পাতা ধরল। তার উপরে 25 বছর যে শুয়ে রয়েছে তা টের পাওয়া যাচ্ছে না। এবার হীরামনকে সে কিশোরের দিকে নিয়ে এলো। ওর যাওয়া দেখে হীরামতিকে নিশ্চয়ই 25 বছর এগিয়ে আনবে। তাদের শিকার কোনজন বুঝে নিতে অসুবিধা হওয়ার কথা নয়। কিন্তু হঠাৎ দলনেত্রীকে ঘুরে দাঁড়াতে দেখল বয়স্ক লোকটি। হাতিটার চেহারা চট করে পাল্টে গেল। সুঁড় ওপরে তুলে যেন বাতাসে একটা ঘ্রাণ খুঁজতে চাইল। তারপর 2 পা এগিয়ে গেল আবার। বাতাস টেনে হুঙ্কার ছাড়ল। সঙ্গে সঙ্গে দাঁতালটা ঘুরে দাঁড়ালো। দ্রুত পায়ে সে ছুটে এলো নেত্রীর পাশে। বয়স্ক লোকটি বুঝতে পারছিল না কেন এরকম হচ্ছে। তার বুক কেঁপে উঠল। সে দেখল হীরামতি যেন অস্বস্তিতে পড়েছে। একটু একটু করে পিছিয়ে যাচ্ছে সে। দলনেত্রীর লক্ষ্যবস্তু যে সে তার টের পেয়েছে হীরামতি। এই সময় নেত্রী চেঁচিয়ে উঠতেই হীরামতি ঘুরে দৌড়তে আরম্ভ করল। সঙ্গে সঙ্গে দাঁতালটা ছুটল তার পিছে। বাকি দলটাও অনুসরণ করল ওদের। বয়স্ক লোকটি জানে এখন অন্য কোনো আচরণ করা যাবে না, তাকেও দলের সঙ্গে ছুটতে হবে। এবং এই অবস্থায় 25 বছরকে সাহায্য করার কোনো সুযোগই নেই। কিন্তু সে বুঝতে পারছিল না যে কি করে হীরামতি ধরা পড়ল। তার দিকে তো কেউ লক্ষ্যই করছিল না। হীরামনের পা দ্রুত চলছিল, যেন হীরামতিকে বাঁচাতে সে উদ্দাম হয়ে উঠেছিল। ওদিকে হীরামতি ছুটছে প্রাণের দায়ে। তার ওপর ওই অবস্থায় বসে থাকতে পারল না 25 বছর। হাত বাড়িয়ে একটা ডাল ধরতে গিয়ে ছিটকে পড়ল মাটিতে। সঙ্গে সঙ্গে দাঁতালটা তাকে ছুঁড়ে তুলে নিয়ে ছুঁড়ে দিল দলনেত্রীর সামনে। বয়স্ক লোকটি চোখ বন্ধ করারও শক্তি পেল না। হীরামতি ততক্ষণে চোখের বাইরে। পুরো দলটা থমকে দাঁড়িয়ে আছে দেখে হীরামন শান্ত হলো। 25 বছর কোনো আওয়াজ করল না। দলনেত্রীর ভারী পা যখন তাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে তখন দলটা আবার সহজ হয়ে গেল। কিন্তু কিছুই হয়নি এমন ভঙ্গি করে ওরা আবার জঙ্গলে ঢুকে যেতে লাগলো। দলনেত্রী এবং দাঁতাল আগে আগে যাচ্ছে। এই জায়গাটা নিরাপদ নয় সেটা বুঝতে পারছিল ওরা। ক্যাম্পে এখন শোকের ছায়া। 5টা মানুষ পাথরের মতো বসে আছে। খুঁটিতে হীরামন আর হীরামতি চেনে বাঁধা। হীরামতি ছটফট করছে আর তার শরীরে সুঁড় রেখে ঠায় দাঁড়িয়ে আছে হীরামন। অভিরাম দাড়িতে হাত বোলাচ্ছে। তার সামনে বস্তায় জড়ানো 25 বছরের শরীরের অবশিষ্ট অংশ। বারংবার সে বয়স্ক পুরুষটির কাছে বৃত্তান্ত জেনেছে। কিছুতেই সে বুঝতে পারছে না ওরা হীরামতিকে কি করে আবিষ্কার করল। হীরামতির শরীরটাকে সে ভালো করে যাচাই করছে। কোনো খুঁত নেই, কোনো চিহ্ন নেই যা ওকে ধরিয়ে দিতে পারে। অভিরাম ডাকল, মাইনু জি। প্রৌঢ় বেঁটে শরীরটা সাড়া দিল, দল থেকে উঠে এলো না।
ও কি মাছ, ডিম, রসুন, পেঁয়াজ খেয়েছিল? না, ওসব আমরা 7 দিন খাইনি কো। হাঁড়িয়া নেশা করেছিল? না, করলে আমি জানতে পারতাম, জানলে পাঠাতাম না। তাহলে কি করে হাতিগুলোকে ধরলো? কারণটা কি? আমি জানি না। এখন ওর মাকে কি জবাব দেব গ্রামে ফিরে গিয়ে? অভিরাম জানে ক্ষতিপূরণ দিতে হবে, থানায় জানাতে হবে, কিন্তু কি করে এমনটা হলো সেটা না জানা পর্যন্ত তার স্বস্তি নেই। সে বয়স্ক লোকটিকে জিজ্ঞাসা করলো, কাল সারা রাত ও হাতির পিঠে ছিল? লোকটা ভাবল একটু, তারপর বলল, মাঝরাত্রে নেমেছিল। কেন? পায়খানায় যাবে বলে। কতক্ষণ পরে ফিরেছিল? 1 ঘন্টা হবে। সময়ের মাপটা এদের কখনোই ঠিক হয় না, অভিরাম জানে। তার সব প্ল্যান আজ নষ্ট হয়ে গেল। এবছর আর এই দলকে হাতি ধরতে পাঠানো যাবে কিনা সন্দেহ, কিন্তু কারণটা জানা দরকার। অথচ সে জানতে পারছে না। মৃত্যুর খবর মানুষকে চিরকাল উৎসাহিত করে। থানায় খবর দিতে লোক পাঠিয়েছে অভিরাম। তার কাছে এই গ্রামের মানুষ জেনেছে হাতির বাচ্চা ধরা পড়েনি, বরং একজনকে মেরে ফেলেছে। বিকেলে ওদের অনেকে জঙ্গলে এলো। সান্ত্বনা দেওয়ার ভঙ্গিতে বলল, ছেলেটা বড় ভালো ছিল, গতবারও দেখেছি। বেজাত হলে কি হবে, মুখটা ভারী মিষ্টি ছিল। তোমাদের গায়ে যেত নাকি? গতবার খুব যেত, এবার 2-1 বার। অভিরামের কপালে ভাঁজ পড়ল। কার কাছে যেত? ঠিক কারো কাছে না, মুদির দোকানে বসে থাকতো। মুদির মেয়ের সঙ্গে কথা বলতো নাকি? যৌবনের ধর্মই তো কথা বলার। অভিরামের বুকের মধ্যে ছোবল মারল কালকে উঠে। টর্চ হাতে সে হাঁটতে লাগলো গ্রামের দিকে। গ্রামের ঢোকার মুখেই সাঁকো। তখন সন্ধে হয়ে গেছে। হঠাৎ টর্চের আলোর বৃত্তে মূর্তিটাকে নজরে পড়ল। ঝর্নার গায়ে একটা পাথরের ওপর যুবতী স্থির হয়ে বসে আছে, একা। অভিরামের বুকের মধ্যে যেন ঝর্ণাটা উঠে এসেছে। বুড়ো কলজে কলকল করছে। সে টর্চটা নিভিয়ে এগিয়ে যেতেই মুখ ফেরালো মেয়েটি, চোখ ঢাকল। এবার টর্চ নেভালো অভিরাম। তুই এখানে? জবাব দিল না যুবতী। তারপর উঠে দাঁড়ালো। তুই লোকটাকে চিনতিস? কোন লোক? যুবতীর গলায় কাঁপন। যে আজ মোল্লা? হ্যাঁ। কাল রাত্রে তোর কাছে এসেছিল? হ্যাঁ। কোথায়? এখানে। কি করছিলিস তোরা? একটা অদ্ভুত শব্দ এলো, পুরুষেরা যা করে। অভিরামের হৃৎপিণ্ড নড়তে লাগলো। তুই জানতিস না শিকারে যাওয়ার আগে ওসব করতে নেই? শরীরে যৌবন লেগে থাকলে তা বাতাসে ভাসে। আমি না বলেছিলাম, ও শোনেনি। বলল, যদি না ফিরি স্বাদ ঘুচবে না ওর। অভিরামের জিভ শুকিয়ে গেল। তুই ওকে মেরে ফেললি? আমি না, ওর যৌবন। হিলহিলে শীতে অভিরামের শরীর খেলা শুরু করলো। একটু উত্তাপ নেই। তার অঙ্গে যৌবনে সামান্য দপদপানি বন্ধ হয়ে গেছে আচমকা। যুবতী 2 পা এগিয়ে এলো। কে টের পেয়েছিল? হাতি না হস্তিনী? হস্তিনী। অভিরাম বিড়বিড় করল। মেয়েরাই তো মেয়েদের টের পায়। ওদিকে লোকজনের গলা শোনা যাচ্ছে। যারা জঙ্গলে গিয়েছিল মৃত্যু সংবাদ শুনে তারা ফিরে আসছে। যুবতী ঘুরে দাঁড়ালো। বলো, সত্যি কি আমি দোষী? দোষ? অভিরাম শূন্য চোখে তাকালো। তারপর মাথা নেড়ে উল্টো পথে হাঁটতে লাগলো। প্রত্যেকটা পদক্ষেপ তাকে শীতল থেকে শীতলতর করছিল। তবু যুবতীর কাছ থেকে দূরে সরে যাওয়ার মধ্যে সে আর এক ধরনের আরামের সন্ধান পেল। সেই উৎসাহটা শরীর থেকে বেরিয়ে গেছে। কোনো কোনো সময় কোনো কিছু ছেড়ে গেলে এত মুক্ত লাগে, হালকা লাগে। এই গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের মধ্যে শেয়ার করুন। ভালো থাকুন, সঙ্গে থাকুন।